আজকে থেকে ঠিক ৭৫ বছর আগে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উত্তরে ঠিক এভারেস্ট পার হয়ে যেই অঞ্চলটা শুরু হয় সেই অঞ্চলের ওপর হুট করে হামলা চালায় আর একটা দেশ। যে হামলা চালায় সে হচ্ছে চায়না, আর যার ওপর হামলা করা হয় সে হচ্ছে তিব্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার উচ্চতার এই অঞ্চলটাকে ডাকা হয় রুফ অফ দ্য ওয়ার্ল্ড নামে। হাজার বছরের ইতিহাসে কখনো স্বাধীন ছিল এই রাজ্য বা কখনো অন্য রাজ্যের অধীনে থাকলেও একটা জিনিস তিব্বতে অনন্য, সেটা হচ্ছে তাদের স্পিরিচুয়ালিটি। তাদের লিডারকে ডাকা হয় দালাই লামা নামে, যার অর্থ দাঁড়ায় ওশান অফ উইজডম। তারা বুদ্ধ ধর্মের একটি শাখা তৈরি করে ফেলেছে তিবেতান বুদ্ধিজম নামে, আর হাজার বছর ধরে এরা কখনোই কারো ধার ধারে নাই, পারেও নাই। কখনো তারা অন্য কাউকে ইনভেট করেছে বলে এরকম ইতিহাসও নাই। বাট মডার্ন হিস্ট্রিতে এই দেশটাই হয়ে ওঠে ইন্ডিয়া আর চায়নার মাঝের একটা বাফার জোন। শান্তিপ্রিয় আর শান্তিপূর্ণ একটা অঞ্চল হুট করে হয়ে যায় জিওপলিটিক্যাল চেইস বোর্ড। আর চায়নার এই আক্রমণের কারণে ১৯৫০-এর পর থেকে এই তিবেতান ক্রাইসিস আসলে আজকের দিন পর্যন্ত চলছে। বাট এখানেই দুইটা পার্সপেক্টিভ বা দুইটা দিক আছে, একটা চায়নার, একটা তিব্বতের। গল্পটাও অনেক আলাদা, অ্যান্ড এই দুইটা পার্সপেক্টিভই কিন্তু খুবই ভ্যালিড কিছু লজিকের উপরও দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা এই দুইটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। আমাদের কাহিনীর শুরু ১৯৫০-এ। চায়না যখন তিব্বতে ইনভেড করা শুরু করে, আর এই অ্যাটাকের পেছনে চায়নার পাবলিক লজিক ছিল যে তিব্বত আদিমকাল থেকেই চায়নার অংশ ছিল, অ্যান্ড তারা চাচ্ছে তিব্বতকে ট্রু ফ্রিডম দেওয়ার জন্য। এরকম বড় বড় দেশগুলোর এরকম সো কল্ড ফ্রিডমের নামে এই ধরনের ইম্পেরিয়ালিজম চালানো কিন্তু বেশ পুরাতন। কিন্তু জিনিসটা অবশ্যই এতটা সহজ না, আর এই কারণেই এই ইনভেশনের পেছনে আরও বেশ কিছু মেজর ফ্যাক্টর কিন্তু কাজ করেছে। প্রথমত, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষে ক্ষমতায় তখন মাও জেডং এর চাইনিজ কমিউনিস্ট পার্টি বা সিসিপি। চায়না তখন মাত্রই একটা ডেভাস্টেটিং সিভিল ওয়ার থেকে বের হয়ে এসেছে। ডেমোক্রেসি থেকে পুরা দেশ তখন আস্তে আস্তে কমিউনিজমে শিফট করছে। প্রবল জাতীয়তাবাদ জাগিয়ে তোলার সব থেকে সহজ উপায় হচ্ছে দ্য গ্রেট চাইনিজ এম্পায়ারের স্বপ্নকে পুনর্জীবিত করা, অ্যান্ড মাও জেডং এক্স্যাক্ট সেইটাই টার্গেট করলেন। এভারেস্টের এপাশের প্রতি ইঞ্চি মাটি কোনো না কোনো সময় কোনো না কোনো চাইনিজ কিংডমের পার্ট ছিল, আর সেই লজিকের ওপর বেস করেই তিব্বতের ওপরও তাদের একটা রাইট আছে। সেকেন্ডলি, সেই সময় ইউএস আর রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার চলছে, আর এই সাবকন্টিনেন্টও তখন মাত্রই স্বাধীন হয়েছিল। যদি ইন্ডিয়ার থ্রুতে আমেরিকার ডেমোক্রেসির ইনফ্লুয়েন্স তিব্বত পর্যন্ত নিয়ে আসে, তাহলে সেখানে অ্যান্টি চাইনিজ ফোর্স ক্রিয়েট হতে পারত। তো এই জিনিসটা নিয়ে তো ভয় ছিলই একটা। আর থার্ডলি, তিব্বত প্রচণ্ড রকমের রিসোর্সফুল একটা রিজিয়ন, অ্যান্ড সে সময় আস্তে আস্তে পারমাণবিক শক্তির একটা রেস শুরু হচ্ছিল। তিব্বতের ইউরেনিয়াম রিজার্ভ বেশ ভালো, প্লাস অনেক উঁচু জায়গায় হয় বেশ ইম্পর্টেন্ট কিছু নদীর উৎপত্তি স্থলও হচ্ছে এই তিব্বত। আর এই কারণে বাঁধ বসানোর জন্য এটা পারফেক্ট জায়গা। আর তার থেকেও বড় কথা হচ্ছে তিব্বত প্রচণ্ড প্যাসিফিস্ট বা শান্তিবাদী একটা দেশ। তো সব মিলিয়েই মাও জেডং এর ইম্পেরিয়াল মেন্টালিটির কাছে তিব্বত ছিল সব থেকে সহজ টার্গেট। ১৯৫১ সালের ২৩ মে পিপলস রিপাবলিক আর্মি ক্ষমতা দখল করে তিব্বতের। চাইনিজ মিলিটারির একটা ইন্টারনাল ডকুমেন্টে বলা হয় যে ১৯৫২ থেকে ৫৮-র মধ্যেই চাইনিজ আর্মি ৯৯৬টা রেবেলিয়ন ধ্বংস করেছে, অ্যান্ড জাস্ট ওদের নর্থ ইস্টার্ন রিজিয়নের কানলো এবং গোলং এরিয়াতেই ১০,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে। আর আরেকটা ফেমাস এরিয়া আমডো এর পপুলেশন ১৯৫৬ থেকে ১৯৬৮-এর মধ্যে ১,৪০,০০০ থেকে জাস্ট ৭০,০০০-এ নেমে এসেছিল। আর এই রিজিয়নের ম্যাসাকার নিয়েই পাঞ্চেন লামা বলেছিলেন, ইফ দেয়ার ওয়াজ এ ফিল্ম মেড অন অল দ্য অ্যাট্রোসিটিস প্রিপেট্রেটেড ইন কুইংহাই প্রভিন্স, ইট উড শক দ্য ভিউয়ার্স। এরপরেই ১৯৫১ সালের ২৩ মে 17 পয়েন্ট এগ্রিমেন্ট সাইন হয় তিব্বতের লোকাল গভর্নমেন্ট আর চীনের সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে। এর মধ্যে দিয়েই পিপলস রিপাবলিক অফ চায়না তাদের তিব্বত ইনভেড করার ভ্যালিডিটি পেয়ে যায়, কিন্তু একই সাথে তারা এটাও বলে যে তিব্বত চায়নার মধ্যে আসলেও এটা একটা অটোনোমাস রিজিয়ন বা স্বায়ত্তশাসিতভাবে অপারেট করবে। আর এইখানে প্রথম পয়েন্টে কি লেখা ছিল জানেন? দ্য টিবেটিয়ান পিপল শ্যাল ইউনাইট অ্যান্ড ড্রাইভ আউট ইম্পেরিয়ালিস্ট অ্যাগ্রেসিভ ফোর্সেস ফ্রম তিব্বত। মানে চায়না নিজেই ইম্পেরিয়ালিস্ট আচরণ করবে, আর তারপরে তাদের সাথে যেই পয়েন্ট, সেই পয়েন্টের প্রথমেই বলা হচ্ছে যে তিব্বতিয়ান মানুষজনরা আসলে একসাথে হবে অ্যান্ড ইম্পেরিয়ালিস্টদের দূর করবে। মানে চায়নার এগেনস্টে যারা যাবে তারা আসলে ইম্পেরিয়ালিস্ট, বা চায়না আসলে এখানে খুব ভালো। দালাই লামা তার অটোবায়োগ্রাফিতে লেখেন, তিব্বতের মাটিতে চাইনিজদের আগে লাস্ট ফরেন আর্মি ছিল ১৯১২ সালের মানচু আর্মি। তো ১৯৫০ থেকে ১৯১২ যে কতটা পেছনে, আর এখানে যে আসলে এগ্রিমেন্টে কি মিন করা হচ্ছিল সেটা আসলে যে কারো পক্ষে অনুমান করা সম্ভব। বাট তারপরেও এই ধরনের ভুংভাং কথাবার্তাই ছিল এই এগ্রিমেন্টে, অ্যান্ড অবভিয়াসলি এর পরবর্তীতে তিব্বতকে কিন্তু অটোনমিও দেওয়া হয় নাই। ফলাফল আস্তে আস্তে ক্ষোভ বাড়তে থাকে, অ্যান্ড সেইটা প্রকাশ পায় ১৯৫৯-এর আপরাইজিং দিয়ে। চাইনিজরা আস্তে আস্তেই দাবি করা শুরু করে যে ৮০০ বছর ধরে তিব্বত নাকি চায়নার পার্টি ছিল সবসময়,
অ্যান্ড সেই অটোনোমাস তিব্বতের সেক্রেটারি এখন পর্যন্ত কোনো তিব্বতিয়ানকে করা হয় না, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও কিন্তু চাইনিজই। আর এর ফলাফলে অনেক তিব্বতিয়ানরাই নিজেদের ভাষা ইউজ না করতে করতে সেটা প্রায় ভুলেই যাচ্ছে। আর তিব্বতের যে বিখ্যাত বুদ্ধিস্ট মনেস্টারিগুলো আছে তার প্রত্যেকটাই কিন্তু মিলিটারি গার্ড বসিয়ে রাখা হয় যেন কোনো গ্যাদারিং না হতে পারে। আর যেই দালাই লামার পদ শত বছর ধরে তিব্বতের সবথেকে প্রিয় মানুষ, তার কোনো ছবি রাখাও ব্যান করে দেওয়া হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে চাইনিজ ভাষা ম্যান্ডেটরি করে দেওয়া হয়, আর অজস্র ডেভেলপমেন্ট প্রজেক্টও নেওয়া শুরু হয় যেগুলো দিয়ে তিব্বতের আসল সিটিজেনদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল আর হান চাইনিজদের জায়গা করে দেওয়া হচ্ছিল। আপনারা তো অনেক আগে খেয়াল করবেন, প্রায় 3 বছর আগে আমি উইঘুরদের নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেইখানে চাইনিজরা যে স্ট্র্যাটেজি ফলো করেছিল, সেখানে উইঘুর মুসলিমদের সরিয়ে ফেলার জন্য এই তিব্বতেও অনেকটা সিমিলারই কিন্তু অনেকগুলো ট্যাকটিক্স তারা ফলো করে ওভার দ্য ইয়ার্স। আর এই সব কিছু মিলিয়েই 1959-এ আপরাইজিং আসে, অ্যান্ড সেটা চায়না দাবিয়ে দেয় ভয়ঙ্করভাবে। 3 লাখ মানুষের মধ্যে থেকে তারা দালাই লামাকে প্রথমে আলাদা করে দেশের বাইরে নিয়ে যায়, অ্যান্ড তারপর পুরো লিবারেশন ফোর্সই নামিয়ে দেয় তিব্বতিয়ানদের ওপর। 80,000 মানুষ মারা যায় চাইনিজ ট্যাঙ্ক আর ফোর্সের হাতে। বাট ইউএন আর ইন্টারন্যাশনাল কমিউনিটির কন্টিনিউয়াস প্রেসারে 1980 সালে লিবারেল পলিসি নামে নতুন একটা পলিসি দেয় এই চায়না। অ্যান্ড এই পলিসির আন্ডারে 85% চাইনিজ ক্যাডারদের তিব্বত থেকে সরিয়ে নেওয়া হবে যেন তিব্বতিয়ানরা সেলফ গভর্নমেন্ট স্টেপ নিতে পারে। বাট 1994-এ সেটা বাদ দিয়ে গ্রাসপিং উইথ বোথ হ্যান্ডস নামের নতুন পলিসি নিয়ে আসা হয়। আবার শুরু হয় চাইনিজ পলিটিক্যাল রিপ্রেশন। আর এই ঘটনা এগোতে এগোতেই আলটিমেটলি 2008-এর তিব্বত ক্রাইসিস রূপ নেয়। সেই বছর ছিল অলিম্পিকের সিজন। তিব্বতিয়ানরা সর্বোচ্চ চেষ্টা চালায় গ্লোবাল স্টেজে তাদের উপর যারা অত্যাচারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। বাট চায়না আসলে এমন একটা পাওয়ার, তাদের সামনে তিব্বত আসলে খুবই ক্ষুদ্র। কাটাঘায়ের নুনের ছিটা দিতে 2009 সালের মার্চের 28 তারিখ চাইনিজ সরকার সরকারি ছুটি ঘোষণা করে দেন, কারণ তাদের হিসেবে তারা এই দিন হিমালয়ান রিজিয়নের অত্যাচারিত নিপীড়িত একটা জনপদের মিলিয়ন মানুষকে স্বাধীন করেছিল। তিব্বতিয়ানদের দিক থেকে এই জিনিসটা কতটা হিপোক্রেটিক্যাল চিন্তা করছেন, মানে আপনার উপর কেউ এসে ইনভেট করছে, অ্যান্ড তারপর আপনার উপর যেই দিনটা ইনভেট করা হচ্ছে সেই দিনটা ছুটি ঘোষণা করা হচ্ছে, কারণ বলা হচ্ছে যে এই দিনটাতে নাকি আপনাকে স্বাধীন করে দেওয়া হয়েছিল। আসলে সেই মাসেই সিচুয়ানে এক মঙ্ক হাতে তিব্বতের পতাকা নিয়ে গায়ে আগুন দেয়, আর তার পরের বছরই কিন্তু দালাই লামার সাথে মিট করেছিল বারাক ওবামা। চায়না কিন্তু তখন বেশ সাথে সাথেই ইউএস অ্যাম্বাসেডরকে একটা কড়া জবাবই দিয়েছিল। পাঞ্চিন লামা, যে হচ্ছে দালাই লামার পরের পজিশন, সেটা নিয়োগের দায়িত্ব নিয়ে নেয় এরপরে চাইনিজরা। তো বেসিক্যালি এই ইম্পর্টেন্ট পজিশনটাতে সেই আসে যে চায়নার পছন্দের, অ্যান্ড এই জিনিসটা কিন্তু এখনো চলছে। বাট এখন পর্যন্ত যা যা বললাম সব কিছু শুনেই আপনার হয়তো মনে হচ্ছে যে চায়না ইজ দ্য মেইন ভিলেন, আর তিব্বতের মানুষজনরা খুবই অপ্রেসড একটা জাতি, যাদের ওপর কেবল নির্যাতনই করে গেছে এই চাইনিজরা। অর্থাৎ চাইনিজদের থেকে খারাপ কেউ হয় না, পুরাপুরি একটা একপাক্ষিক বায়াস স্টোরি। বাট আমার এই চ্যানেলে আই ডোন্ট ডু দ্যাট। তো এই আজকের থেকেই একটা নতুন প্লেলিস্ট শুরু করছি যেখানে আমি একই ঘটনা 2টা পার্সপেক্টিভ থেকে বর্ণনা করব। তো তিব্বতিয়ান পার্সপেক্টিভ হয়ে গেল, যেখানে চায়না একেবারে মেইন ভিলেন। নাও লেটস সি চায়না কি বলছে। চায়নার কথা একদম সোজা। 700 বছর ধরে তিব্বত চায়নার অংশ, অ্যান্ড এই এলাকা কখনোই স্বাধীন ছিল না। যত আগে ছিল সেটা আসলে ধরার মতো না। এটার পক্ষে ওদের লজিকটা হচ্ছে 641 সালে যখন টাং ডাইনেস্টির চাইনিজ প্রিন্সেস ওয়েন চেং ইউনিফাইড তিব্বতের রুলার সংজেন গাম্বোকে বিয়ে করে। সেই সময় প্রিন্সেস তার হাজব্যান্ডের জন্য একটা বিশাল সুকিয়ামণি স্ট্যাচু বা সূক্ষ্মমণি স্ট্যাচু আপনি বলতে পারেন বাংলায় গিফট করেন, আর যেটা এখনো লাসা জোখাং ক্যাথিড্রালে সাজানো আছে। তো এ থেকে এটা দাবি করা হয় চাইনিজ প্রিন্সেস ওয়েন চ্যাংই আসলে তিব্বতে যে এখন আমরা এতটা বুদ্ধিস্ট মেজরিটি দেখি বা অলমোস্ট 100% বুদ্ধিস্ট দেখি, এই বুদ্ধিজমকে কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিল। অর্থাৎ তিব্বতে বুদ্ধিজমটা এসেছিল চায়নার থেকে, এটা চায়নার দাবি। আর ঠিক এই কারণে এটা বলা হয় সেই আসলে তিব্বতকে আজকের দিনে তিব্বত বানিয়েছে, অ্যান্ড সো তিব্বত আসলেই চায়নার পার্ট তখন থেকেই। চায়নার দাবিতে আরও একটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে 1821 সালের চায়না তিব্বত ট্রিটি। বলা হয়ে থাকে এই ট্রিটির আন্ডারে চায়না আর তিব্বতের সম্পর্কটা হচ্ছে অনেকটা চাচা আর ভাতিজার মতো। উইয়ার্ড না একটা পলিটিক্সের মধ্যে চাচা ভাতিজার সম্পর্ক? মেবি এরকম একটা অবিশ্বাস্য শব্দ ব্যবহার করা হয়েছিল পাওয়ার কম্প্যারিজন দেখানোর জন্যই, অ্যান্ড চায়না এটাকে তিব্বত রুল করার ম্যান্ডেট হিসেবে দেখে। কিন্তু এই ট্রিটিতে আরও লেখা ছিল ইস্টের পুরো রিজিয়নে গ্রেট চায়না আর ওয়েস্টের পুরো রিজিয়ন হবে গ্রেট তিব্বত, আর কেউই কারো সাইডে কোনো রকমের যুদ্ধ কিংবা ইনভেশন বা জমি দখল করবে না। কিন্তু এই পরের পার্টটা পরবর্তীতে কিন্তু বাদ চলে যায়, বিকজ ওই শুরুতেই যেটা বললাম চাচা ভাতিজার সম্পর্ক, সো চাচা ইজ সুপেরিয়র। 1951 সালে চায়না ওদের স্বাধীন করেছে, তাদের দাবি এটা। সেকেন্ডলি, চিং ডাইনেস্টির সময়ে সেন্ট্রাল চাইনিজ অথরিটির একটা ভয় ছিল যে তিব্বত অ্যাকচুয়ালি এই মেইন চায়না অ্যাটাকের একটা ভাইটাল পয়েন্ট হতে পারে।
এটা জিওপলিটিক্যাল পজিশন এমন একটা জায়গাতে যে এভারেস্ট ক্রস করে যদি সাবকন্টিনেন্টের কোনো গ্রুপ এখানে আশ্রয় নেয় সেটা বোঝার কোনো উপায় থাকবে না। মাও জেডংয়ের চায়নাও সেই একই ভয়ই পেত। তো তিব্বত চায়নার ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রচন্ড ভাইটাল একটা পয়েন্ট ধরা হয়েছিল। চায়নার পার্সপেক্টিভ থেকে বলা হয় 1951 সালের আগে তিব্বতের রুলিং পার্টি এই তিব্বতকে মেডিভাল ইউরোপ বা মধ্যযুগীয় ইউরোপের থেকেও অন্ধকার একটা অবস্থায় রেখেছিল। প্রচন্ড রিসোর্সফুল একটা অঞ্চলকে ধর্ম আর নোম্যাডিক লাইফ কালচার নষ্ট করে দিচ্ছিল তিলে তিলে। চায়না আসার পর তিব্বতের এডুকেশন সিস্টেম ডেভেলপ হয়েছে, লাইফস্টাইল ইমপ্রুভ হয়েছে, আর বড় বড় মেগা প্রজেক্টগুলো যেগুলো তাদের রিসোর্সকে ইউটিলাইজ করতে পারবে সেগুলো কিন্তু সেখানে হয়েছে। হুইচ ইজ ট্রু, একটা পুরোপুরি চাইনিজ পার্সপেক্টিভ হলেও এই জিনিসটা ডিনাই করার কিছু নাই যে তিব্বতকে আসলে একেবারে মধ্যযুগীয় যে একটা অঞ্চল ছিল সেটা কিন্তু এখন অতটা মধ্যযুগীয় নাই, একটু হলেও উন্নতি হয়েছে। বাট এটা কি এমনিতেই হতো নাকি হতো না? চায়না তিব্বতে বেশ ভালো লেভেলের ইকোনমিক প্রজেক্ট নামিয়েছে, অ্যান্ড আজকের তিব্বতের চেহারা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো বলা যায়। অ্যাটলিস্ট ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে তাদের অবস্থা বেশ ভালো। যেসব চাইনিজ ওয়ার্কার তিব্বতে যায় তারা নিজেদের কাইন্ড অফ মিশনারির মতো ভাবে যে তারা মডার্ন চায়নার ড্রিম নিয়ে তিব্বতে হাজির হচ্ছে। চায়নার ইস্টার্ন পার্ট অর্থাৎ বড় বড় শহর যেমন সাংহাই বা বেইজিং, এইসব জায়গায় যেই ধরনের মডার্ন আর্কিটেকচার বা মডার্ন ডেভেলপমেন্ট দেখা যায় তারা সেইগুলো তিব্বতের দিকে ছড়িয়ে দিতে চাচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ তাদের আছে। আর সেই কারণেই 1984 সাল থেকে 40টা নতুন প্রজেক্ট নেওয়া হয়েছে। এখানে 21,500 কিলোমিটার হাইওয়ে বানানো হয়েছে, আর হায়ার স্টাডিজের জন্য 3টা ইউনিভার্সিটি, 14টা সেকেন্ডারি টেকনিক্যাল স্কুল, 64টা মিডিল স্কুল এবং 3,280টা প্রাইমারি স্কুলও বসেছে। অ্যান্ড তিব্বত নিয়ে আসা প্রতিটা ইস্যুকেই চায়না কনসিডার করে তাদের ইন্টারনাল ইস্যু হিসেবে। তো যখনই কোনো ফরেন কান্ট্রি এখানে আসতে চায় চায়না সেটাকে তাদের সোভরেন্টির ওপর একটা থ্রেট হিসেবে মনে করে। অ্যান্ড এখানেই আসলে একটা প্রবলেমও আছে, কারণ আপনারা জানেন তিব্বতের একটা মেজরিটি মানুষ তো স্বাধীনতা আসলে চায়ও, কিন্তু চায়নার জীবনেও তিব্বত যে কোনো কালে স্বাধীন সেটা মেনে নিবেই না, কারণ তাদের পেছনে তাদেরও বেশ বড় বড় কিছু ম্যান্ডেট আছে। তিব্বত হারিয়ে গেলে চায়নার পুরা সেন্ট্রাল রিজিয়নই ভালনারেবল হয়ে যাবে। চায়নার পশ্চিম অংশে যে উইঘুরদের মতো আরো ছোট ছোট জাতিসত্তাগুলো রয়েছে তারাও স্বাধীন হতে যাবে। আর এই কারণে চায়নার জন্য তিব্বতকে আঁকড়ে ধরে রাখা বোথ পলিটিক্যাল অ্যান্ড রিসোর্সের দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। তো তিব্বতের এই ক্রাইসিস তিব্বতিয়ান পার্সপেক্টিভ থেকে যেটা বলা হয় সেই জিনিসটা আসলে শেষ হওয়ার সম্ভাবনা রিসেন্ট ফিউচারে খুব একটা নাই। ইভেন তিব্বতের মানুষের ভাগ্য তিব্বতের মানুষের হাতেও এখন আর নাই, এটা বলাই যায়। বিকজ চায়না কনসিডার্স তিব্বত অ্যাজ দেয়ার ওন টেরিটরি, কোনো আলাদা দেশ হিসেবে না। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানিয়েন। আপনাদের কিন্তু অনেক সময় অনেকের আসলে কমপ্লেন থাকে কোনো কোনো ঘটনা হয়তো অন্য কোনো পার্সপেক্টিভে বলা হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই প্লেলিস্টটা শুরু করা, যেখানে আমি 2টা পার্সপেক্টিভই বর্ণনা করব। বোথ আপনারা চিন্তা করতে পারেন যে অত্যাচার করছে বা যে অত্যাচারিত হচ্ছে, বা যে আসলে বলছে সে অত্যাচারিত হচ্ছে আর যাকে বলছে যে অত্যাচার করছে। তো আই ডোন্ট নো ইট মেড সেন্স অর নট, বাট 2টা দিক থেকে আলোচনা করা হবে এই ভিডিওর ফার্স্ট অংশে। আমরা একেবারে চায়নাকে চরম আকারে ভিলেন হিসেবে দেখিয়েছি যেটা তিব্বতের মানুষজন চিন্তা করে, আর সেকেন্ড পার্টে আমরা চায়নাকে কিন্তু একটা হিরো হিসেবে দেখিয়েছি যেটা চাইনিজরা চিন্তা করে। তো তিব্বত প্রচুর আন্ডার ডেভেলপড একটা অঞ্চল ছিল, অ্যান্ড যেটা কিন্তু এখন যতটুকুই ডেভেলপমেন্টের আলো দেখছে এটা চায়নার কারণেই, which you cannot deny। তো আমি এই ভিডিওটা যেভাবে বলছি দুই দিকে কিছু সত্য আছে, এমন কিছু সত্য আছে যেগুলো আপনারা ডিনাই করতে পারবেন না। তো সব কিছু পয়েন্ট আউট করে একেবারে নিখুঁতভাবে আর এভাবে বলা সম্ভব না এটা উদ্দেশ্য ওটা উদ্দেশ্য, বাট কে কোন জিনিসটা ভাবছে এই জিনিসটা এই প্লে লিস্টে চলে আসবে। তো এই প্লে লিস্টে আপনারা নেক্সট কোন ভিডিওটা দেখতে চান, কোন ঘটনা নিয়ে 2টা পার্সপেক্টিভ থেকে আলাদাভাবে সেম ঘটনাটাই বর্ণনা শুনতে চান, যেটা কমেন্টে লিখে দেন। আর এই প্লে লিস্টটা অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড যা যা করা লাগে করেন, বিকজ দিস ইজ সামথিং নিউ ফর মি অলসো। সো আপনাদের মতামতটা জানাও খুবই বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ ইউজুয়াল সোর্সগুলো সব নিচে দেওয়া থাকবে, বোথ চাইনিজ সোর্স, তিব্বতিয়ান সোর্স, তারা যেটা মনে করছে সেভাবেই থাকবে। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।